ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মোলার ধারণা ও রাসায়নিক গণনা। এই চ্যাপ্টার থেকে আমরা আজকে আলোচনা করব মোল ও মোলার দ্রবণ। সর্বপ্রথম আমরা দেখে নেই মোলের সংজ্ঞা। কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে 6.02 × 10⁻23টি অণু, পরমাণু অথবা আয়ন থাকে সেই পরিমাণকে ওই পদার্থের মোলার দ্রবণ বলা হয়। এর অর্থ হচ্ছে কোনো একটি পদার্থের যে পরিমাণের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু, পরমাণু অথবা আয়ন থাকে সেই পরিমাণকে ওই পদার্থের মোল বলা হয়। একটি উদাহরণের মাধ্যমে আমরা জিনিসটাকে ক্লিয়ার করতে পারি। দেখি, কার্বনের ভর হলো 12 গ্রাম, অতএব এটা একটি 1 মোল কার্বন। এর মধ্যে রয়েছে 6.023 × 10⁻23টি অণু, 10⁻23টি অণু বা পরমাণু। আমাদের মূল সংখ্যা একটি শর্ট সূত্র রয়েছে। এক সূত্রের মাধ্যমে আমরা এই অধ্যায়ের সকল ধরনের ম্যাথমেটিক্সগুলো সহজেই সলভ করতে পারি। এই সূত্রটি আয়ত্তে রাখতে পারলে আমরা এই অধ্যায়টি খুব সহজেই আয়ত্তে রাখতে পারব। আমরা দেখি, এন দ্বারা মূল সংখ্যাকে প্রকাশ করা হয়। n = W/m। এই W হচ্ছে পদার্থের নিজস্ব ভর, আর m হচ্ছে সেই যৌগটির আণবিক ভর। =N/Na। Na দ্বারা প্রকাশ করা হয় অ্যাভোগাড্রো সংখ্যাকে, যার মান 6.023 × 10⁻23। আর N দ্বারা প্রকাশ করা হয় পরমাণুর সংখ্যাকে, মানে কোনো একটি যৌগের মধ্যে কি পরিমাণ পরমাণু রয়েছে এটা যদি আমরা বের করতে চাই তখন আমাদেরকে ইউজ করতে হবে N = N/Na। আবার =PV/RT। এটা আমাদের এইচএসসি লেভেলের খুব একটি গুরুত্বপূর্ণ সূত্র। পি দ্বারা চাপকে বোঝানো হয়, ভি দ্বারা আয়তনকে, এবং আর একটি ধ্রুবক আছে, সেই ধ্রুবকের মান। এটা আমাদের এসএসসি লেভেলে আপাতত নেই, এই অধ্যায়ের ক্ষেত্রে এটি লাগে না। এবং টি হলো তাপমাত্রা, =SV। এস দ্বারা ঘনমাত্রাকে বোঝানো হয়, ভি হলো আয়তন। আয়তনকে অবশ্যই লিটার এককে থাকতে হবে। যদি মিলিমিটার এককে মিলিলিটার থাকে, সেন্টিলিটার থাকে, তাহলে সেটাকে আমাদেরকে ঘনমাত্রা প্রকাশ করার জন্য এবং আয়তনের সাথে আয়তন প্রকাশ করার জন্য আমাদেরকে লিটার এককে পরিণত করতে হবে। আবার দেখি, V/22.4 বা 22.4। এটা হলো এসটিপিতে যখন বলা হবে কোনো কিছু তখন আমরা ইউজ করব তার যে নিজস্ব আয়তন, সেটা থাকবে 22.4। এসটিপির ক্ষেত্রে আয়তন 22.4 হয়, এবং এই এসটিপি থাকা অবস্থায় মৌলের আয়তন ভিন্ন হতে পারে, এর জন্য ভি থাকবে। এই ভি লিটার এককে হতে হবে। V/24.8। এটা হলো এসএটিপিতে যদি থাকে কোনো গ্যাস তখন এটা প্রকাশ করা হয়, তখন 22.4-এর পরিবর্তে এখানে হবে 24.8 বা 24.8। এই সূত্রটি ভালো মতো পারলে আমরা এই অধ্যায়ে সকল ধরনের ম্যাথমেটিক্সগুলো করতে পারবো। এগুলো ইকুয়াল দেওয়া হয়েছে কারণ এরা একটি অপরটির সমান। এখানে আমরা লিখতে পারি W/m = V/22.4। আবার একইভাবে N/Na এটা =W/m, এটা প্রকাশ করতে পারি। এভাবে আমরা অনেক ম্যাথমেটিক্যাল কোশ্চেনগুলোকে ইজিলি সলভ করতে পারি। এবার আসি গ্যাসের মোলার আয়তন। গ্যাসের মোলার আয়তন দ্বারা আমরা কি বুঝি? 1 মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে ওই গ্যাসের মোলার আয়তন বলে। মূল কথা, 1 মোল গ্যাসীয় পদার্থ, কোনো গ্যাসীয় পদার্থকে 1 মোলের প্রকাশ করা হলে যে আয়তন দখল করে সেটা তাকে ওই গ্যাসের মোলার আয়তন বলা হয়। খুব ইজি একটা সংজ্ঞা, এটা মনে রাখবেন। এর অনেক সময় ক নাম্বারের ক্ষেত্রে এটি অনেক কার্যকরী, ক নাম্বারই বেশি আসে এটা।
এখন এসটিপিতে মোলার আয়তন যদি এসটিপিতে থাকে তখন কি হবে, এসটিপি ক্ষেত্রে কোনটা হয়, 0 ডিগ্রি তাপমাত্রা এবং 1 atm চাপকে এসটিপি বলা হয়, বা প্রমাণ তাপমাত্রা ও চাপে বা আদর্শ তাপমাত্রা ও চাপ বা প্রমাণ অবস্থা। আবার বলি, এসটিপি কাকে বলা হয়, 0 ডিগ্রি তাপমাত্রা ও 1 atm চাপকেই এসটিপি বলা হয়। এটাকে প্রমাণ তাপমাত্রা ও চাপ বলা হয়, অথবা আদর্শ তাপমাত্রা ও চাপ বলা হয়, অথবা প্রমাণ অবস্থা বলা হয়। এবার আসি আণবিক ভর বের করার নিয়ম। আণবিক ভর বের করার নিয়ম হচ্ছে, অণুতে বিদ্যমান পরমাণুর পারমাণবিক ভর বা পরমাণুর নিজস্ব ভরগুলোর সমষ্টি করাই হলো আণবিক ভর। ধরি আমাদের রয়েছে Cl2 মানে ক্লোরিন অণু। ক্লোরিন অণুর মধ্যে ক্লোরিন পরমাণু আছে 2টি। ক্লোরিন পরমাণু আছে 2টি। একটি ক্লোরিনের ভর হলো 35.5 গ্রাম। যদি আমরা ধরি তাহলে 2টি ক্লোরিনের ভর হবে 35.5 × 2 = 71। অতএব Cl2 বা ক্লোরিন অণুর ভর হচ্ছে 71 গ্রাম। এরপর আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আণবিক ভর বের করার কিছু সমস্যার সমাধান আমরা দেখিয়েছি। এটা একটি যৌগিক বা যৌগ যা রয়েছে কপার সালফেট ইনটু 5 অণু পানি। এটাকে পড়া হবে কপার সালফেট ইনটু 5 অণু পানি। এখানে 5 অণু পানি রয়েছে, এর আণবিক ভর বের করতে হবে। আমরা দেখি এই যৌগের ক্ষেত্রে, এই যৌগের মধ্যে কপার আছে একটি, সালফারের পরমাণু আছে একটি, অক্সিজেন আছে এখানে কপার সালফেটের মধ্যে অক্সিজেন আছে 4টি, এবং পানির ভিতরে বা 5 অণু পানির ভিতরে অক্সিজেন আছে 5টি, মোট অক্সিজেন রয়েছে 9টি। এখন আমরা হাইড্রোজেনটা দেখি, হাইড্রোজেন পানির ভিতরে রয়েছে 10টি। মোট এই অণুতে কপার আছে একটি, সালফার একটি, অক্সিজেন 9টি এবং হাইড্রোজেন আছে 10টি। এখন দেখি 1 অণু কপারের ভর যোগ সালফারের ভর যোগ 9 অণু অক্সিজেনের ভর যোগ 10 অণু হাইড্রোজেনের ভর। অর্থাৎ তাহলে আমরা এগুলো সবগুলো যোগ করলে আমরা পাবো হলো আণবিক ভর। অর্থাৎ আণবিক ভর হবে এইগুলো সবগুলোর ভরের যোগফল। কপারের পারমাণবিক ভর হচ্ছে 63.5, সেই হিসাবে এটা একটাই হবে কারণ এখানে 1 রয়েছে। সালফারের ক্ষেত্রে হবে 32। অক্সিজেনের পারমাণবিক ভর 16, এখানে 9টি অক্সিজেন রয়েছে বলে 9 দ্বারা গুণ করেছি। আর হাইড্রোজেনের পারমাণবিক ভর হলো 1, 10টি হাইড্রোজেন রয়েছে বলে 10 দিয়ে গুণ করেছি। এদের সবগুলো সমষ্টি আসে 249.5। অতএব 1 মোল কপার সালফেট ইন্টু 5 অণু পানির আণবিক ভর 249.5 গ্রাম। এবার আসি এসটিপি অথবা আদর্শ তাপমাত্রা ও চাপে 1 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে কতটি অণু রয়েছে। এখন আমাদের সেই সূত্রগুলো, যে সূত্রটা আমরা দেখিয়েছি N = W/M, ক্যাপিটাল N/Na, এটাকে আমরা কাজে লাগাবো। এখন আমরা জানি 1 মোল কার্বন ডাইঅক্সাইড = 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড = 6.023 × 10⁻23টি কার্বন ডাইঅক্সাইড, যেহেতু 1 মোল। এসটিপিতে কার্বন ডাইঅক্সাইডের আয়তন 22.4। আমরা আগে একটু বর্ণনা করেছিলাম যে এসটিপি থাকলে আমরা আয়তনকে ধরে নেব 22.4। আমাদের কোশ্চেন ছিল হলো কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কতটি অণু রয়েছে, অণু সংখ্যা মানে আমাদেরকে বের করতে হবে N = হোয়াট, মানে N এর মান কত। আমরা জানি N/Na = V/22.4। আমরা জানতাম কি N এবং V/22.4 N, দুটো যেহেতু রয়েছে তাহলে এই দুটো ইকুয়াল হবে। সেই হিসাবে N/Na = V/22.4 এই সূত্র প্রয়োগ করা যায়। এখান থেকে যদি আমরা N কে রাখি, মানে
অণুর সংখ্যাটাকে রাখি এবং অ্যাভোগাড্রোর সংখ্যা এনকে তাহলে উপরে গুণ করে দিলাম, তারপর এই সূত্রের মাধ্যমে আমরা সলভ করে ফেললাম খুব সহজেই, যে তার অ্যান্সার আসছে 2.69 × 10⁻22টি অণু। এবার দেখি 5 মোলের ক্ষেত্রে 5 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসে প্রমাণ অবস্থায় আয়তন ভি ইকুয়াল টু কত, মানে আয়তন কত। আমরা দেখি এখানে এন এর পরিমাণ মানে মোল সংখ্যা রয়েছে 5। এসটিপির ক্ষেত্রে আমরা কি জানি, এন ইকুয়াল টু ভি বাই 22.4, ভি হবে লিটার এককে। তাহলে আমরা এখানে আয়তন ইকুয়াল টু মানে লিটার এককে যে আয়তনটা পাবো ওটা হবে এন ইকুয়াল টু 22.4 এত লিটার। অতএব 5 × 22.4 লিটার ইকুয়াল টু 112 লিটার আসছে হলো আমাদের এই 5 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসে প্রমাণ অবস্থার আয়তন 112 লিটার। আশা করি আমাদের সকলেই এই সম্বন্ধে ধারণা ক্লিয়ার। এখন আসি মোল এবং আণবিক সংকেতে। কোনো পদার্থের আণবিক সংকেত থেকে প্রাপ্ত আণবিক ভর গ্রামে প্রকাশ করা হলো 1 মোল। আবার বলি, কোনো পদার্থের আণবিক সংকেত থেকে প্রাপ্ত আণবিক ভর, আণবিক সংকেত থেকে প্রাপ্ত আণবিক ভর গ্রাম এককে যদি প্রকাশ করি সেটা হবে 1 মোল। আণবিক সংকেত হতে পাওয়া যায় হলো কোনো পদার্থের নাম, অণুর সংকেত বা অণুর নাম, অণুর সংকেত, 1 মোল এর সংকেত, ওই অণুতে পরমাণুর পরিমাণ এবং কোনো মৌলের কত মোল রয়েছে তার পরিমাণ আমরা এই আণবিক সংকেতের মাধ্যমে জানতে পারি। এটা আমাদের খ নাম্বার কোশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট, অনুধাবনমূলক কোশ্চেন এটা আসতে পারে। এবার আসি আমরা মোলার দ্রবণে। মোলার দ্রবণ কাকে বলা হয়? প্রথমে আমরা জেনে নিই দ্রবণটা কি। দ্রবণ হলো দ্রাবক এবং দ্রব্যের মিশ্রণের ফলে যা উৎপন্ন হয় সেটা হলো দ্রবণ। যদি আমাদের দেখি দ্রবণ তৈরি করতে চাই তাহলে আমাদের দ্রব্য লাগবে এবং দ্রব লাগবে, দ্রাবক এবং দ্রব লাগবে। দ্রাবক সেগুলো যেগুলো কোনো দ্রবণের মধ্যে বেশি থাকে সেটাকে বলা হয় দ্রাবক। দ্রবণ ইকুয়াল টু দ্রাবক প্লাস দ্রব। দ্রবর আয়তন থাকে কম, দ্রাবকের আয়তন থাকে বেশি। মোলার দ্রবণের সংজ্ঞা দিতে গেলে আমরা এইভাবে লিখতে পারি যে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে মোলার দ্রবণ বলে। আবারও বলি, নির্দিষ্ট তাপমাত্রা নির্দিষ্ট হতে হবে এবং 1 লিটার দ্রবণে মানে দ্রবণ তৈরি করা হবে সেটা হবে 1 লিটারের। 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে তার ভিতর যদি আমরা 1 মোল দ্রবকে দ্রবীভূত করি তবেই সেই দ্রবণকে বলা হবে মোলার দ্রবণ। চিত্রে দেখি একটি পাত্রের ভিতরে কিছু পানি দেওয়া রয়েছে অথবা দ্রবণ তৈরির জন্য দ্রব রয়েছে। এর ভিতরে যদি আমরা 1 মোল দ্রব দেই এবং দ্রবীভূত করি তাহলে যে দ্রবণটা সৃষ্টি হবে সেটা হচ্ছে মোলার দ্রবণ। আবারও ফিরে যাই, যদি আমরা কোনো পাত্রের ভিতরে দ্রাবক নেই, সেই দ্রাবকের মধ্যে যদি 1 মোল দ্রব দ্রবীভূত করি সেই দ্রাবকের পরিমাণ কত হবে? দ্রাবকের পরিমাণ যাই হোক, আমাদের দ্রবণটা সৃষ্টি হবে সেটা হবে 1 লিটারের। এই দ্রাবকের ভিতরে যদি আমরা 1 মোল দ্রব দেই তাহলে এটা দ্রবীভূত হওয়ার ফলে যে দ্রবণ হবে সেটা হবে মোলার দ্রবণ। এবার আসি লঘু ও গাঢ় দ্রবণের জন্য। এটা নিয়ে আমরা মাঝে মাঝে কনফিউশনে পড়ি, কিন্তু আজ থেকে আর কনফিউশন হবে না ইনশাল্লাহ। লঘু ও গাঢ় দ্রবণ এটা শুধুমাত্র তুলনা করা যায়, এদের আলাদা কোনোভাবে নির্ণয় করা যায় না। যদি লঘু দ্রবণ হয় তাহলে আচ্ছা আমরা ফার্স্টে দেখে নিই, দ্রাবক সেম থাকে তাহলে লঘু হবে কি, যার দ্রব গাঢ় দ্রব হচ্ছে কম অথবা দ্রব হবে কম এবং দ্রাবক হবে বেশি, তাহলে এটা হবে লঘু। আর গাঢ় হবে কোথায়? যেখানে দ্রব্য পরিমাণ থাকবে একটু বেশি মানে তুলনামূলক বেশি থাকবে, দ্রাবক থাকবে হলো কম। আবারও বলি, দ্রবণ যদি সেম হয়, কম দ্রব্য হলে সেটা হবে লঘু, বেশি দ্রব্য হলে হবে গাঢ়। দ্রবণ ধরি আমরা রয়েছে 1 লিটার দ্রবণে, দ্রব্য
কম লঘুর ক্ষেত্রে এখানে রয়েছে ধরি 10 গ্রাম, এখানে রয়েছে হলো 20 গ্রাম। তাহলে যদি আমাদের দ্রবণ ঠিক থাকে, দ্রবণ যদি 1 লিটারই থাকে এবং তার মধ্যে যদি দ্রবর পরিমাণ থাকে হলো 10 গ্রাম এবং 20 গ্রাম থাকে, তার মধ্যে আমরা 10 গ্রাম দেওয়ার ফলে যে দ্রবণটা হবে সেটাকে বলবো লঘু এবং 20 গ্রাম দেওয়ার ফলে যে দ্রবণটা হবে সেটাকে বলবো গাঢ়। এবার আসি যদি দ্রব সেম হয়, মানে যদি দ্রব হলো 10 গ্রাম, 10 গ্রামের মধ্যে যদি এখন দ্রাবক এখানে দেই 1 লিটার, এখানে দেই 2 লিটার, তাহলে কি হলো, যদি দ্রাবকের পরিমাণ থাকে কম তাহলে সেটা হবে লঘু এবং দ্রাবকের পরিমাণ যদি হয় বেশি সেটা হবে গাঢ়। এবার আসি মোলারিটি। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণে মোলারিটি বলে। আবারও বলি, তাপমাত্রা হতে হবে নির্দিষ্ট এবং 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রবীভূত থাকে তাকে বলা হয় মোলারিটি। ধরি 1 লিটার দ্রবণের মধ্যে 1 মোল দ্রবীভূত রয়েছে, তাকে বলা হবে মোলার দ্রবণ অথবা তার মোলারিটি 1। এবার আসি, দ্রবণ যদি 1 লিটার হয় তার দ্রব্যর পরিমাণ যদি 0.5 মোল হয় সেটাকে বলবো সেমি মোলার দ্রবণ। এগুলো আমাদের ক নাম্বারে আসবে, এক একটা ক নাম্বারের কোশ্চেন। যদি আমাদের দ্রব্যর পরিমাণ হয় 0.1 তাহলে পাবো হলো আমরা সেটা নাম দেব ডেসিমোলার দ্রবণ এবং 0.1 মোল যদি হয় তাহলে নাম দেব সেন্টিমোলার দ্রবণ। 0.001 যদি হয় তাহলে তার নাম দেব হলো মিলিমোলার দ্রবণ। এটাকে সহজে মনে রাখার জন্য একটা টেকনিক রয়েছে। 0.5, 0.1, 0.001, 0. এখানে একটা 0 হবে 001, এটাকে আমরা বলি সেমি, আর যদি 1 হয় তাহলে হবে মোলার। এটাকে সহজে মনে রাখার জন্য আমরা এটাকে মনে রাখতে পারি 1, 0.5, 0.1, তারপর 0.01, তারপর 0.001। এটাকে একটানে মনে রাখবো মোসেডেসেমি, মোসেডেসেমি, মোসেডেসেমি। 1, 0.5, 0.1, 0.01 এবং 0.001। এবার আমাদের আলোচ্য বিষয় হবে কি, তার একটি সূত্র ইউজ করব। গ্রাম এককে দ্রব্যের ভর ইকুয়াল টু দ্রবণের মোলারিটি। কোশ্চেনের মধ্যে দ্রবণের মোলারিটি দেওয়া থাকবে। আয়তন হবে লিটার এককে দ্রবণ আণবিক ভর বাই 1। কোনো ক্ষেত্রে আমরা যদি এটাকে লিটার এককে না করি, যদি মিলিটার এককে রাখি তাহলে তখন ভাগ দিতে হবে 1000 দিয়ে। যেহেতু আমি এখানে লিটার এককে রেখেছি তাই 1000 দিয়ে ভাগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা এই সূত্রটাকে আমরা মনে করতে পারছি N ইকুয়াল টু W/M ছিল এবং N ইকুয়াল টু SV ছিল, যেখানে V লিটার এককে ছিল। তাহলে দুইটাকে যদি আমরা, যেহেতু এটা ইকুয়াল টু N, এটা ইকুয়াল টু N, তাহলে আমরা লিখতে পারি W/M ইকুয়াল টু SV লিটার এককে। এখান থেকে যদি আমরা W কে বের করতে চাই তাহলে আমরা পাবো SVM, অথবা গ্রাম এককে দ্রব্যের ভর হবে তার মাত্রা, তার আয়তন ইনটু মোলারিটির যে পরিমাণ তা। আচ্ছা, আমরা একটা উদাহরণের মাধ্যমে তা আবার বুঝে নেই। 250 ml আয়তনিক ফ্লাক্সে 0.2 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ কীভাবে প্রস্তুত করব। এখানে আমাদের দেওয়া রয়েছে আয়তন মিলিলিটার এককে। আমরা এটাকে প্রথমে লিটার এককে পরিণত করে নেব। আয়তনিক ফ্লাক্সে 0.2 মোলার মানে আমাদেরকে ঘনমাত্রাও দিয়ে দিয়েছে, এস এর মানটা আমরা এখানে পেয়ে গেছি। সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর মানে ক্যাপিটাল M ইকুয়াল টু আমরা পেয়ে গেছি 58.5। এখন আমাদেরকে বের করতে হবে যে ডাব্লুর পরিমাণ কত, মানে কিভাবে প্রস্তুত করব। এরকম থাকলে দেখো সব কিছু আছে, শুধু ডাব্লুর পরিমাণটা আমাদের দেওয়া নেই। এখন দেখি 1 মোল সোডিয়াম ক্লোরাইড যে ভর আমরা জানি 58.5 গ্রাম। 1 মোল সোডিয়াম ক্লোরাইডের ভর জানি 58.5 গ্রাম।
আয়তন দেওয়া রয়েছে 250 ml, এটাকে আমরা লিটার এককে পরিণত করে নিলাম। আমরা জানি 1 লিটার ইকুয়াল টু 1000 মিলিলিটার। সুতরাং আমরা যদি মিলিলিটারকে যেটা দেওয়া রয়েছে এটাকে 1000 দিয়ে ভাগ দেই, তাহলে আমরা লিটার এককে যা পাবো সেটার পরিমাণ হচ্ছে 0.25 লিটার। আমরা জানি W/M = SB, এই সূত্রটাই উপরে, এই সূত্রটাই এখানে ইউজ করেছি আবার। W/M = SB, এখান থেকে আমরা ডাব্লুকে বের করে নেই। SVM = ভির মাত্রা ছিল 0.2, ভির মাত্রা ছিল 0.25 ইন্টু এখানে মোলারিটির মাত্রা ছিল 58.5। এই তিনটিকে যদি আমরা গুণ করি তাহলে পাই 2.925। এবার আসি যৌগে মৌলের শতকরা সংযুতি নিয়ে। শতকরা সংযুতি ইকুয়াল টু মৌলের পারমাণবিক ভর ইন্টু পরমাণুর সংখ্যা ইন্টু 100 আণবিক ভর। 100 করা হয়েছে কারণ এটাকে পার্সেন্টেজে প্রকাশ করা হবে। তার আগে আমরা জেনে নেই শতকরা সংযুতির সংজ্ঞাটা কি। কোনো যৌগে 100 গ্রাম এ কোনো মৌল যত গ্রাম থাকে তাকে ওই মৌলের শতকরা সংযুতি বলে। মানে কোনো একটি যৌগকে যদি আমরা 100 গ্রামে কাউন্ট করি বা শতকরায় কাউন্ট করি, তার ভিতরে যে পরিমাণের বা যে গ্রাম থাকে, যে গ্রাম মৌল থাকে তাকে ওই মৌলের শতকরা সংযুতি বলে। এখন দেখি এই সেলের মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোজেন ও ক্লোরিনের শতকরা সংযুতি কত হবে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভর, হাইড্রোজেনের ভর যেহেতু 1 এবং ক্লোরিনের ভর যেহেতু 35.5, তাহলে আমরা পাই ইকুয়াল টু 36.5। এবং হাইড্রোজেন ও ক্লোরিন এখানে রয়েছে একটি একটি করে। হ্যাঁ, আমরা শুধুমাত্র হাইড্রোজেনের শতকরা সংযুতি বের করতে চাই, তাহলে পাবো 1। যেহেতু শতকরা সংযুতি সূত্র ছিল মোলার পারমাণবিক ভর, মৌলের পারমাণবিক ভর হাইড্রোজেনের হলো 1 এবং পরমাণুর সংখ্যা, এখানে হাইড্রোজেন রয়েছে একটি, এই সিএল যৌগের মধ্যে হাইড্রোজেন রয়েছে একটি, সুতরাং আমরা এটাকে লিখব 1 এবং 100 তো এখানে সূত্রের ভিতরেই ছিল ইন্টু 100 বাই আণবিক ভর। এতে আণবিক ভর মানে এই সিএল অণুটির সম্পূর্ণ ভর, আণবিক ভর ছিল 36.5, এটা হবে আণবিক ভর 36.5। তাহলে আমি অ্যান্সার পাচ্ছি 2.74। আমরা হাইড্রোজেনের যদি শতকরা সংযুতি পেয়ে যাই, ওই 100 থেকে যদি হাইড্রোজেনের শতকরা সংযুতি বাদ দেই তাহলে আমরা পাবো ক্লোরিনের শতকরা সংযুতি। আজকে আমাদের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা আরও বিস্তারিত আলোচনা করব এবং আমাদের এর পরবর্তী ক্লাসে বইয়ের বাকি অর্ধেক রয়েছে। এ পর্যন্ত আমাদের এই চ্যাপ্টারের অর্ধেক প্রায় শেষ। আমরা পরবর্তী ক্লাসে বাকি অর্ধেক অ্যাড করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকেই, আসসালামু আলাইকুম। আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।